This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাষের জমিতে বাঘ, কাদামাখা জমিতে বাঘ ঘুরছে ফিরছে, লাফাচ্ছে ছাপাচ্ছে। দূর থেকে দেখছে বটে, কিন্তু ভয়ে কাঁপছে মানুষের ভিড়। প্রশ্ন একটাই, বাঘ কি জমি জরিপে এসেছিল? এই জমিতে বাঘের পায়চারি দেখতে দেখতে কি বুঝলাম বলুন তো? বুঝলাম এ বাঘ তো সে বাঘ নয়, এ বাঘ সেই বাঘ যে বাঘেরা জঙ্গলে নয় লোকালয়ে থাকে, আর যে বাঘেরা মাংস নয় জমি খায়। যে বাঘের দাপটে এই উত্তরবঙ্গের গজলডোবায় সরকারি জমিগুলো সব বেদখল হয়েছে বলে অভিযোগ। এই বাঘ সেই বাঘ। ওই আসানসোলের কয়লা খনি, সেখানে খনি বোঝানোর বরাত পেলেও যে বাঘেদের ভয়ে কাজ শুরু করতে পারছে না ইসিএলের মতো কেন্দ্রীয় সংস্থা, এই বাঘ সেই বাঘ। আর খাস কলকাতায় ওই জেসপের বন্ধ কারখানার জমি বেদখল হয়ে যাচ্ছে বলে যে অভিযোগ উঠছে, সেখানেও কিন্তু এই বাঘেরই উপদ্রব। মানে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বাঘ জমিতে জমিতে ঘুরছে, জমি জরিপ করছে। যে জমিতে পায়ের ছাপ রাখছে সেই জমি বাঘের হয়ে যাচ্ছে। যেটাই এখানেই আমি পা রাখি আমি সেখানকার রাজা। এটাই এখন মনে হচ্ছে এই বাঘেদের সাম্রাজ্য বিস্তারের থিওরি আর কি। এক এক করে আসি, তবে তার আগে আপনাদের একটা জেনারেল নলেজের প্রশ্ন করি। আচ্ছা, কলকাতার আয়তন কত জানেন? জানেন নিশ্চয়ই, 206 বর্গ কিলোমিটার। আর শিলিগুড়ির গজলডোবার জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি এই দুটো জায়গা মিলিয়ে কতটা সরকারি জমি বেদখল হয়েছে বলে যে অভিযোগগুলো উঠেছে, সেই জমির পরিমাণটা কত জানেন? মানে কলকাতার রেসপেক্টে? এটা কঠিন প্রশ্ন। 5000 হেক্টর। আপনাদের বোঝার সুবিধার জন্য একটু সহজ করে বলি, 5000 হেক্টর মানে হচ্ছে 50 বর্গ কিলোমিটার। তার মানে কলকাতা শহরটা যতটা জায়গা জুড়ে রয়েছে তার 4 ভাগের 1 ভাগ জমি ওই গজলডোবার ডাবগ্রাম ফুলবাড়িতে নাকি বেদখল হয়ে গেছে। সেই জমি কাদের পকেটে ঢুকেছে? রঞ্জন শীল শর্মা, শিলিগুড়ির কাউন্সিলর, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্য, তার রিসর্টটা যখন ওই কোথাও বুলডোজার গিয়ে ভেঙে গুড়িয়ে দিল জমির ওপরে, এটা সরকারি জমি, এই সাইনবোর্ড বসে গেল, তারপর থেকে এটা না কোনো প্রশ্নই না, বরং কার কার পকেটে ঢুকেছে সেটা এখন জানতে ইচ্ছা করছে। কারণ দেখুন, 5000 হেক্টর জমি যদি সত্যিই বেদখল হয়ে থাকে, তাহলে তার মধ্যে রঞ্জন শীল শর্মা কতটুকুই বা নিয়েছিলেন? বিশেষ কিছু না, সূচাগ্র মেদিনীর থেকে বেশি তো কিছুই না, এটা প্রায় সেরকম ব্যাপার। তাহলে ওই 5000 হেক্টর জমি রঞ্জন ছাড়া আর কার কার দখলে গেল? আমরা এই বিপুলা পৃথিবীর কতটুকুই বা জানি? এই অল্প স্বল্প জেনে বলি ও সো ফানি। দেখুন, বাঘের মুখের খবর নিতে বাঘেদের ওপরেই আমরা ভরসা করেছি এবং সফল হয়েছি। রঞ্জন শীল শর্মা আমাদের হিমশৈলের চূড়া দেখিয়েছিলেন, বলেছিলেন আরেক কাউন্সিলর দুলাল দত্তর নাম। এবার দুলাল দত্ত তিনি রঞ্জনের অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছিলেন। বলেছিলেন এই গজলডোবায় ভোরের আলো সরকারি পর্যটন প্রকল্পের আশেপাশে যারা আছে তারা নাকি কোনো না কোনোভাবে একটা শাসক দলের সাথে যুক্ত। এই কথাটা আমরা শুনেছিলাম এবং ভাবছিলাম এটা সেই হেঁয়ালি মেলানোর মতো ব্যাপার হয়ে গেল। একজনের থেকে একটার থেকে আরেকটা ইঙ্গিত আর কি, আরেকটা সূত্র, এরকম সেকেন্ড সূত্রটা পেলাম। দেখুন, আমরা শুনেছিলাম যে শিলিগুড়ির তৃণমূল নেতা সুব্রত সাহা, তিনিও খুব দাপুটে নেতা নাকি, তো তারও নাকি ওখানে অবস্থান আছে। আমরা গেছিলাম তার কাছে, তিনি স্বীকার করে নিয়েছিলেন গজলডোবার যে জমিতে তার বিনোদন পার্ক রয়েছে সেই জমিটা মোটেই তার নয়, তার নামেই নয়, বরং জমিটা সরকারের। এবার শিলিগুড়ির প্রভাবশালী ব্যবসায়ী পরিমল বোস, তার নামটাও এরকমভাবেই খুঁজতে খুঁজতে একটা থেকে আরেকটা যেতে যেতে আমাদের সামনে এলো। তিনি স্বীকার করলেন যে জমিতে তার হোটেল আর রেস্তোরাঁ, সেই জমিটা আসলে কার সেটা কি তিনি নয়, ভালো বলতে পারবে ভূমি দপ্তর। বললাম না, একদম চেন সিস্টেম,
একটার থেকে আরেকটা সূত্র পাওয়া যায়। এই বাঘেরাই সব, এরা সব বাঘ তো, নাহলে কি আর এরকমভাবে দাপটে ওই বাঘটার মতো জমিগুলো জরিপ করে দখল করতে পারে? আর এই বাঘেরাই একটার থেকে একটা দরজা আমাদের জন্য খুলে দিচ্ছেন, আমাদের দেখিয়ে দিচ্ছেন এরপর কোন দরজায় ঢুকতে হবে। আমরা একটা একটা করে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি, না চিচিং ফাঁকটাক কিচ্ছু বলতে হয়নি, দরজা আপনা থেকে হাট হয়ে খুলে গেছে। আর তাই আমরা সত্যি কথা বলতে কি জানেন তো, এদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, এদের সততার জন্য এদের কাছে কৃতজ্ঞ, এবং এদের প্রত্যেকের মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে জানেন তো। এই সরলতাটা না, এই সারল্য সত্যি বলছি আমাদের মুগ্ধ করেছে। যে জমি তার নয়, সে জমি যে আসলে সরকারের, সেই সরকারি জায়গা ভোগ করার পর সরকারি দফতরের ঘাড়েই তারা বন্দুক রেখেছেন এবং বলেছেন যা বলার প্রশাসনিক কর্তারাই বলতে পারবেন। এটা তো সারল্যের প্রতীক ছাড়া কী বলবেন বলুন? আর সরল মনে কেউ কিছু বলে সেটা বিশ্বাস করতে হয়। আমরা তাই সরকারি কর্তাদের কাছে গেছিলাম আজ, যারা ওই প্রশাসনেরই একটা অংশ ছিলেন একটা সময়। সেচ দপ্তর, ভূমি রাজস্ব দপ্তর আর পুলিশের অবসরপ্রাপ্ত কর্তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কি করে এই কলকাতার মতো বিস্তারের একটা জায়গার 4 ভাগের 1 ভাগ জমি ওই গজলডোবার ডাবগ্রাম ফুলবাড়িতে চুরি হয়ে গেল, তাও আবার সরকারের নাকের ডগা দিয়ে। ওনারা কি আমাদের কিছু হিন্টস দিতে পারেন? এটাই আমাদের জিজ্ঞাসা ছিল। আসলে বিশ্বাসটা কিন্তু ওই বাঘেরা বাড়িয়ে দিয়েছিলেন। জঙ্গলে বাঘের যেখানে পায়ের ছাপ পড়ে সেটাই বাঘের এরিয়া, বাঘের সাম্রাজ্য। আর সরকারি জমিতে যখন নেতাদের নজর পড়ে সেটাই কি নেতাদের রিসর্ট, নেতাদের সাম্রাজ্য হয়ে যায়। কথায় বলে হরির লুট, কিন্তু গজলডোবা আর ডাবগ্রাম ফুলবাড়িতে যে হরির লুটটা হয়েছে তা কি তড়িঘড়ি? দিনে দুপুরে লুট আর দিনের পর দিন ধরে লুট, তফাৎটা লুটের পরিমাণ দেখেই বোঝা সম্ভব। সূত্রের দাবি, রাজগঞ্জের গজলডোবা ও ডাবগ্রাম ফুলবাড়িতে সেচ দপ্তরের অন্তত 2000 হেক্টর জমি লুট হয়েছে। এই দুটো জায়গাতে বন দপ্তরের অধীনে থাকা অন্তত 800 হেক্টর জমি দখল হয়ে গেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, রেলের অধীনে থাকা প্রায় 2000 হেক্টর জমিও বেদখল হয়ে গিয়েছে। শিল্প তালুকের প্রায় 100 বিঘা জমিও দখল হয়েছে বলে সূত্রের দাবি সব মিলিয়ে কম করে 5000 হেক্টর জমি বেহাত হয়েছে। ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। বন দপ্তর, সেচ দপ্তর, এমনকি রেলের অধীনে থাকা জমিও গিলে খেয়েছে নেতা ও নেতা ঘনিষ্ঠ বাঘেরা। 4 বিঘা এবং আমাদের পাশের কাউন্সিলর দুলাল দত্তর কাছে 4 বিঘা জমি চেয়েছিল, আমরা দিয়েও দিয়েছি। রঞ্জনদার একারই তো 12 8 কাটা 4 কাটা 12 থেকে 14 কাটা জমি আছে রঞ্জনদার। এটা আমি তো মেনে আসছি যে আমাদের নামে নেই জমি। তাহলে কি এটা বৈধ হলো? না, অবৈধই আছে। কেউ কাউন্সিলর তো কেউ শাসক নেতা। জমি দখলের পর বড় বড় রিসর্ট তৈরি হওয়াটাও যেমন চোখে পড়েনি, তেমনই নেতাদের এই দখলদারিও চোখে পড়েনি বাকি নেতাদের। সেখানে আমরা স্পটে গেলাম, দেখলাম সত্যিকার দেখলাম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। কারা দিল? বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, উপরে একটা টিনের ঘর আছে। কে বা কারা, আমরা লোকটা পেলাম না। জমির মাফিয়ার উৎপত্তি হয়েছিল বামপন্থীদের সময় থেকে। তো জমি মাফিয়া যারা, তাদের কোনো দল হয় না। তাহলে কি মাফিয়ারাই রাজনৈতিক দলে ঢুকে পড়ে? নেতারা না হয় চোখে দেখতে পাননি, সরকারি দপ্তরগুলো, পুলিশ প্রশাসন? উত্তরটা কিন্তু আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। ডিপার্টমেন্টও ইনভলভ আছে এক্ষেত্রে, পুলিশও লোকাল ইনভলভ আছে। রোগটার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, রোগের উপসর্গগুলো বলছেন অভিজ্ঞরা। সরকারি আমিন নিয়ে মাপতে যাই তখন রাজনৈতিকভাবে আমাদের বাধা দেয়, এবং বাধা দেওয়ার জন্য কি হয়, মাপাটা আর হয় না। শাসকের চাপেই মূলত আমি কয়েকবার জমি উচ্ছেদ করতে গিয়ে 2 বার আমাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে। আমাকে বলেছে যে আপনি কেন গেছেন ওখানটায়, আপনার এটা দরকার কি ছিল। নিরঙ্কুশভাবে আমরা পুলিশরা সমস্ত অ্যাকশন নিতে পেরেছি তাও না, সেখানে তখনও কিছু হস্তক্ষেপ ছিল। এখন হস্তক্ষেপ হয়তো আরও বেশি একটু বেড়েছে, যার ফলে পুলিশের পক্ষে কাজ করতে একটু মুশকিল হচ্ছে। মুশকিলটা তো অন্য জায়গায়। বাঘের জঙ্গল আর মানুষের জঙ্গল রাজের তফাৎ থাকে। তফাৎ মুছে গেলে ভারসাম্য তো নষ্ট হবেই। এগুলোর পেছনে দেখবে নিশ্চয়ই কোনো না কোনো সরকারের বা শাসক দলের কোনো না কোনো মাথার আশ্রয় প্রশ্রয় রয়েছে। তাই বন দপ্তর বা কোনো দপ্তর, অন্য কেউ বা পুলিশ, তাদের করার ক্ষমতা কোথায়?
নিয়ে আমি কিছু বলবো না, এটা আমি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল দেখছে না, আমি কোনো কথা যেটা বলা হচ্ছে যে আপনি যখন জেলায় মন্ত্রী ছিলেন ওই সময় একদল যারা অভিযুক্ত রমরমাটা ওই সময় এটা মানে এটা আমি তোমাদের কাছে আমি কিছুই বলবো না। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা প্রত্যেকে যা বলছেন তাতে কিন্তু আমি আরও নিশ্চিত হলাম ওই ভাইরাল ভিডিওর বাঘটা আসলে বাঘ নয়, ওটা ছদ্মবেশ। এবার এই ছদ্মবেশটা খুলতে পারলে ওই বাঘের গায়েও কিন্তু ফুল ছাপ দেখা যাবে। ফলে বাঘের দাপটে সমস্ত সরকারি দফতর যে একঘাটে জল খেয়েছে, দেখেছে সব, কিন্তু কিছুই করতে পারেনি, সেটা তো বুঝতেই পারছেন। মুখ্যমন্ত্রী দখলদার উচ্ছেদ করতে বলার পর সরকারের তরফে এখন পর্যন্ত কত উচ্ছেদ হলো এটা তো জানা দরকার। কতজন দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো এটাও জানা দরকার। মুশকিল কি জানেন, এই প্রশ্নগুলো এখন করলে মনে হচ্ছে ময়দানের ঘোড়াগুলোও আসবে, তবুও কিছু প্রশ্ন না করে পারছি না। এই যে মুখ্যমন্ত্রী দখলদার তুলতে 1 মাস সময় দিয়েছিলেন, তার মধ্যে কদিন পার হয়ে গেল জানেন? আজকে নিয়ে 17 দিন পার হয়ে গেল। এই 17 দিনে কাজ কতটা এগোলো? কেন রঞ্জন সেন শর্মার ওই রিসর্টটা যেভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছিল প্রশাসন, ঠিক সেরকম দৃষ্টান্ত আরও বেশি স্থাপন করা গেল না? চারপাশে একটার পর একটা আমরা কেন দেখলাম না যে সব বেআইনি জায়গায় যা যা তৈরি হয়েছে সব ভেঙে পড়লো? নাকি প্রশাসন ভাবছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্দিষ্ট করে দিয়েছেন কি করতে হবে, উনি বলেছেন একটা কাক মেরে ঝোলাতে হবে, তাহলে বাকি কাকেরা সব ভয় টয় পেয়ে যাবে। সব কাকেদের তো মারতে বলেননি, এই তারাও বোধহয় ভেবেছেন যে একটা দৃষ্টান্ত স্থাপন করলেই বাকিরা সবাই আপসে আপ রত্নাকর থেকে বাল্মীকি হয়ে উঠবে, সেটাই তারা করেছেন। যেরম যে বোঝেন আর কি, সবটাই বোঝার ওপর ডিপেন্ড করে। দেখুন, শিলিগুড়ির মেয়র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, তিনি মনে হলো আমাদের প্রশ্ন যেন একটু অস্বস্তিতেই পড়লেন, তাই ক্যামেরার সামনে কিছু বলতে চাইলেন না। আমাদের না বললেও চলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কি বলবেন, সেখানে তো আর মুখ বন্ধ রেখে এরকম পার পেয়ে যাবেন না, তাই না? যেতে পারবেন উঠে, গাড়িতে উঠে। দেখুন, নবান্নের বৈঠকে তো গৌতম দেবের নাম করে ওই জমি দখল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাহলে কবে আবার ফের কাজকর্ম কদ্দূর এগোলো সেটা জানতে চাইবেন না তো? ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ, তদন্ত এগোচ্ছে, যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না, আর সব জমিও রেস্টোর করবে। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে দখল করেছে তাদের অ্যারেস্ট করার কথা। এখন পর্যন্ত একজনের নাম শুনেছি আমরা, আর আরেকজন শিখি ধরুন, সেইভাবে ধরলে 2জন আর কি। কিন্তু তাছাড়া কিন্তু আর কাউকে এখনও অ্যারেস্ট হতে দেখিনি। কিন্তু দখল যারা করে রেখেছিলেন তাদের বক্তব্য, মুখ সবটাই তো আপনাদের দেখিয়েছি, শুনিয়েছি। দেখুন, এরপর যদি মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং ডাকেন এবং সেখানে কোনো প্রশ্ন করেন, তখন কি হবে বলুন তো? এইভাবে গৌতম দেবের চুপ থাকা তো চলবে না। হতে পারে যে তিনি তখন মুখ খুলবেন, কারণ তিনি হয়তো ঠিকই করে রেখেছেন যে যা উত্তর দেওয়ার সেগুলোই প্রশাসনিক বৈঠকেই দেবেন। বলতে যখন হবে ওখানে বলাই ভালো, একই ব্যাপার বারবার বলার কি মানে আছে? তার থেকে বরঞ্চ এখন পাবলিক হতে না দেওয়াটাই ভালো। সেই পাবলিক অর্থাৎ জনতা, এবার আমরাও তো, আমরা তো এই জনতারই একজন। সেই জনতার একজন হিসেবেই বলছি, গজলডোবা ডাবগ্রাম ফুলবাড়ি মিলিয়ে যদি কলকাতা শহরের 1/4 বেদখল হয়ে যেতে পারে, মানে ওই পরিমাণ জমি, তাহলে শহর কলকাতায় অন্তত একটা জায়গায় কতটা জমি বেহাত হচ্ছে সেটাও কি সরকার খোঁজ নিয়ে দেখবে? দেখা তো দরকার। দমদমে ওই যেসবের কারখানাটা
বন্ধ হয়ে পড়ে রয়েছে তো বহুদিন হলো। এতদিন শুনছিলাম যে এই বন্ধ কারখানার থেকে লোহা লক্কর চুরি হচ্ছিল, এটাই হয়ে থাকে সচরাচর এই কারখানা বন্ধ হয়ে গেলে। আর তারপর যেটা হয় এক্ষেত্রেও সেটাই শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে যে কারখানার জমিটাই নাকি দখল করে সেখানে ওই প্লট করে করে বসতবাড়ি তৈরি হচ্ছে। কথাটা কারা বলছেন জানেন? না, তারাও কেউ আমার আপনার মতো সাধারণ নন বা বিরোধী রাজনৈতিক দল করেন না। তারা যারা বলছেন যে ওই দমদমে যেসব কারখানার জমিতে বেআইনি নির্মাণ হচ্ছে তারা সবাই তৃণমূলের ঘরের লোক, তারা তৃণমূলেরই শ্রমিক সংগঠনের নেতা। কি বলছে IRTTUC অনুমোদিত এই যেসব শ্রমিক সংগঠন, আমরা বিষয়টাকে 1-2 করে একদম সহজ করে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা নিজেরাও সেভাবেই বুঝলাম আর কি। প্রথমত তাদের অভিযোগ দমদমের ওই ডিগলা রোডে যেসবের জমিতে যেমন বেআইনি নির্মাণ হচ্ছে, তেমনি কারখানার 3 নম্বর গেটের কাছে ওই হাজরা রোডে যেসবের বিল্ডিং ভেঙেও নাকি বেআইনি নির্মাণ হচ্ছে। এত কিছু হচ্ছে কিন্তু প্রশাসন কি কিচ্ছু জানে না? এখানেই দ্বিতীয় আর মোক্ষম পয়েন্টটা, ওই যেসবের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি আছে, সরকারি নোটিশও টাঙানো আছে কারখানার গেটে। এবার তারপরেও যদি জমি দখল করে বাড়ি ঘর বা অ্যাপার্টমেন্ট তৈরি হয় তাহলে তো বুঝতে হবে এ রাজ্যে সরকারের ওপরেও আরও একটা কোনো সরকার আছে, ওই রামগোপাল ভার্মার সরকার সিনেমার মতো, যারা এই সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে অনায়াসে সরকার রাজ চালায়। এই জমিগুলো সব যেসবেরই নামে এখানে লেখা আছে। এখন এর মধ্যে জমিগুলো যেভাবে জবরদখল হয়ে যাচ্ছে, জমি মাফিয়ারা এবং কিছু কিছু সমস্ত সুযোগ সন্ধানী রাজনৈতিক দলের লোকেরা এর মধ্যে জড়িত আছেন। বাউন্ডারি কারা দিল আমি ওই একই কথা বলছি, কিছু সুযোগ সন্ধানী সমাজ বিরোধী এবং জমি মাফিয়ারা। দমদম গার্লস স্কুলে উল্টো দিন, ওটা কোনোদিনই যেসবের জায়গা ছিল, ওটা যেসবের বাউন্ডারিটাই ওইটুকু জায়গা, সামান্য একটু জায়গা আছে। মঙ্গল রোডের পিছনে যে জায়গাটার কথা হচ্ছে সেইটা আমাদের আজ থেকে না বহু বছর ধরে রেকর্ড আছে অন্য প্রাইভেট নামে। ওখানে বিল্ডিং ছিল, দোতলা একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের ওখানে যেসবের সিকিউরিটিরা ওখানে থাকতো। এখন যেসবের নামে ওই ল্যান্ড আমাদের এখানে পৌরসভার রেকর্ড নেই। আমরা যেসব থেকে এটা নিইনি, পৌরসভাকে চিনি, পৌরসভা দিয়েছে, পৌরসভার কাছ থেকে বুঝতে পারবেন আপনি। অনুমোদন পুরসভা দিয়ে, মানে বাড়ির নকশা বিল্ডিং সব বিএলআর অফিসে জমা রয়েছে। যেসব শেষ হয়েছে একমাত্র এইখানকার যারা কর্তা, এইখানকার যারা নিজেকে ভাগ্য বিধাতা মনে করেন দমদমের, তাদের জন্য যেসব শেষ হয়ে যাচ্ছে। দমদমে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, জমি তো এইভাবে দখল হয়ে যাচ্ছে। আমি নাম না দিয়ে বলছি কি এইখানকার লোকের যদি মদত না থাকতো হতো না। দমদম মিউনিসিপ্যালিটি তৃণমূলের দখলে, তার মানে তৃণমূলেরই অভিযোগ অস্বীকার করছে। তারপরেও কিছু কিছু কথা কিন্তু জানতে ইচ্ছে করছে, জানেন তো। এক হচ্ছে যে কিছুই যদি না হবে তাহলে এই যেসব ওয়ার্কার্স ইউনিয়নের অভিযোগ পেয়ে ভূমি দপ্তরের কর্তারা তদন্তে গেলেন কেন এবং অভিযোগকে কেন মান্যতা দিলেন? 2, তাদের অভিযোগের কোনো সারবত্তা যদি না থাকে তাহলে এই তৃণমূলের শ্রমিক নেতারা কিসের জোরে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন, তাকে চিঠি লিখলেন? আর 3, কোথাও যদি কিছুই না হবে তাহলে কেন আজ TV9 বাংলার খবর দেখে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের তরফে আমাদের রিপোর্টারকে ফোন করা হবে, বলা হবে যে বিষয়টা বিচারাধীন হলেও যেসবের কারখানার জমি দখল করে এই বেআইনি নির্মাণের বিষয়টাও তারা খতিয়ে দেখছেন। কিচ্ছু হয়নি, কেউ কিচ্ছু বলছেন কিচ্ছু হয়নি, অথচ প্রশাসনিক স্তরে এত তোলপাড় হচ্ছে, এত কিছু হচ্ছে। একটু অদ্ভুত লাগছে না, তাই না? জাস্ট একটা কৌতূহল হলো, তাই এই প্রশ্নগুলো করে ফেললাম। এই কৌতূহলের বসেই কিন্তু আমরা মাঝে মধ্যে এরকম প্রশ্ন করি, যেরকম এখন এই কৌতূহলের বসেই জানতে চাইব এই জমি খেকো বাঘগুলো কি একটু স্পেশালিস্ট ধরনের বিশেষজ্ঞ বাঘ, মানে পাছে শুধু রাজ্য সরকারের সম্পত্তি দখল করলে বা রাজ্য সরকারি দপ্তরের কর্তাদের ওপর জুলুম করার অভিযোগ উঠলে লোকে এদের ওপর একচোখামির অভিযোগ করে, তাই কি তারা কেন্দ্রীয় সরকারের সম্পত্তিতেও সমান নজর রেখেছেন বা পায়ের ছাপ রেখেছেন?
একটু আগে শুনলেন তো গজলডোবা আর ওই ডাবগ্রাম ফুলবাড়িতে রেলের জমিও নাকি বেদখল হয়ে গেছে। এবার আপনাদের আরেকটা জায়গা নিয়ে যাই, আসানসোল। সেখানে নাকি বাঘের দাপটে সমস্যায় পড়েছে কেন্দ্রীয় সংস্থা ইসিএল। আসানসোলের জামুরিয়ায় সেখানে একটা পরিত্যক্ত খনি ভরাটের অনুমতি পেয়েছিল একটা বেসরকারি সংস্থা। ইসিএলই নিয়মকানুন মেনে অনুমতি দিয়েছে, সব হয়েছে এই পর্যন্ত ঠিকঠাক। কিন্তু ওই প্রাইভেট কোম্পানি বরাত পেলেও তাদের বরাত এতটাই খারাপ যে কাজই শুরু করা যাচ্ছে না। কারণ কি অভিযোগ কি জানেন? ওই জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাকি বালির গাড়ি পিছু 5,000 টাকা করে তোলা চেয়েছেন। খনি ভরাটের অনুমতি পাওয়া প্রাইভেট কোম্পানি টাকা না দিলে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, ফলে জমি বোঝানো হচ্ছে না বলে অভিযোগ। এটা নিয়ে পুলিশে এফআইআর হয়েছে। পুলিশ স্থানীয় 2জন তৃণমূল নেতাকে গ্রেফতারও করেছে। তারপরেও অভিযুক্ত ওই পূর্ত কর্মাধ্যক্ষ বলছেন যে তাকে বদনাম করতেই নাকি মিথ্যে অভিযোগ করা হচ্ছে। উল্টে তার যুক্তি কি জানেন? ওই সংস্থা নাকি নিম্নমানের বালি দিয়ে খনি ভরাট করছিল, তাই তারা প্রতিবাদ করেছিলেন। যাকে কিছু তো বলেছেন, আর এটা আমরা বুঝেছি কিছু একটা হয়েছে যার জন্যে ওই ভরাটটা বন্ধ আছে। যেভাবে উদিত সিং আমার গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মারধর শুরু করেছিল, ড্রাইভারদেরকে মেলে ওই খাদানে ফেলে দিত। অসম্ভব, আমরা এইভাবে ব্যবসা করতে পারবো না, আমরা তাহলে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। প্ল্যান্ট পুরোপুরি কাজ বন্ধ আছে, ভয়ে আমরা ওনার ভয়ে, উদীপ সিংয়ের ভয়ে আমার প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না। আমাদের লোককে মিথ্যা মামলা করার পর যদি অ্যারেস্ট করে জেলে ঢুকানো হয়, দলের কাছে জানানো সত্ত্বেও আমার কোনো কিছু এখন উত্তরটা পাইনি। ব্লক প্রেসিডেন্টের কাছে আমরা এটা নিয়ে বিচার চাইতে যাব। উনি যদি সঠিক বিচার আমাদেরকে সঠিক আশ্বাসন যদি না দিতে পারেন, তাহলে শুধু আমি নয়, আমার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সদস্য, প্রত্যেকটি লোক আমরা সবাই কিন্তু পদত্যাগ করি। সবই কিছু আমাদেরই, পার্টি আর পলিটিশিয়ান সবই কিছু আমাদেরই। তো তারপরেও যদি পুলিশ এরকম করে, এটা তো ভালো জিনিস চোখে দেখতে পাচ্ছে না। ঠিক আছে, উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করবো, জামুরিয়া ওসির সঙ্গে কথা করবো, কী ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না, ইনকোয়ারি করে আপনাদেরকে বলবো। দিককে সিদ্ধান্ত নিতে হবে, সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে। যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না। তৃণমূল কংগ্রেসের থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে, তার বিরুদ্ধে একটা কেন 50টা মামলা হতে পারে। আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকবো, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে, সিদ্ধান্ত ওকে নিতে হবে, ও কি চাইছে। অভিযুক্ত যেটা বলছিলেন তাই শুনতে শুনতে একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, যে ধরুন ওই খনি তো ভরাট করতে হবে, বাড়ি তৈরির জন্য ভালো ভালো কোয়ালিটির বাড়ি লাগে আর কি, কিন্তু জমি ভরাটের জন্য ভালো কোয়ালিটির বালির কি দরকার? ওটা তো ভরাটই হবে। সেই যাকে নিশ্চয়ই যখন বলছেন কিছু নিশ্চয়ই কারণ আছে, টেকনিক্যাল কারণ থাকতে পারে, সেটা হয়তো উনিই শুধু জানেন, আর কেউ জানে না। আবার দেখুন, অভিযুক্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের পাশেই ছিলেন পঞ্চায়েত সমিতির প্রধান। তিনি কি বললেন সেটাও শুনলেন তো। সরকার তাদের, দল তাদের, তারপরেও পুলিশ তাদের গ্রেফতার করলে পদত্যাগ করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। মানে যে সরকার তাদের, সেই সরকারের পুলিশের এত সাহস হয় কোত্থেকে যে তাদের ডিস্টার্ব করে, তাদের 2জন লোককে গ্রেফতার করে। ইনফ্যাক্ট এটা না খুব একটা সাইকোলজিক্যাল প্রেশারে ফেলে দিয়েছে মনে হচ্ছে এই পঞ্চায়েত সমিতির প্রধানকে। এটা ভয়ঙ্কর চাপের, এটা তাদের কোথাও গিয়ে একটা বুকের ভেতর লেগেছে। এরকম তো হওয়ার কথা না, একদম হওয়ার কথা না। কিছুতেই ভেবে পাচ্ছেন না এটা হলো কি করে, তাদের সরকার, তাদের পুলিশ, তারপরেও গ্রেফতার। তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো ব্যাপারটা ভাবুন। জামুরিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলছেন ইসিএল, পুলিশ সবাই নাকি তাদের বিরুদ্ধে চলে গেছে। এবার কথা শুনে যেটা মনে হলো, নিজের দলের ওপরেও খুব একটা ভরসা রাখতে পারছেন না উদীপ সিং। বলছেন তৃণমূল তার পাশে না দাঁড়ালে তিনি ধর্নায় বসবেন, মানে নিজের দলের বিরুদ্ধেই ধর্নায় বসবেন। ভাবুন, দল পাশে না থাকলে একলা চলোর কথাও তিনি ভেবে রেখেছেন। কিন্তু বিজেপির নেতা, মানে অধুনা বিজেপি নেতা, অতীতে তৃণমূল নেতা জিতেন তেওয়ারি, তিনি কি বললেন শুনলেন তো। যার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, সেই নেতাকে যেভাবে একটা মাথা উঁচু করে থাকার একটা পরামর্শ দিলেন, তা দেখে তো এটা মনে হতেই পারে হ্যাঁ, যেভাবে তিনি তৃণমূল ছেড়ে চলে এসছেন, ঠিক সেইভাবেই
আরও কাউকে তৃণমূল থেকে বেরিয়ে আসার জন্য উদ্দীপ্ত করছেন নাকি? তাহলে কি তিনি তাকে বিজেপিতে আসার রাস্তাটাই দেখিয়ে দিচ্ছেন? দেখুন, জিতেন তেওয়ারির কি বাঘের পিঠে চড়ার শখ হয়েছে? জিতেন তেওয়ারি কি দেখছেন না যে তৃণমূল নিজেই কিছুতেই বাঘের পিঠ থেকে নামতে পারছে না? অবস্থাটা কেমন সেটা যদি কারোর আন্দাজ করতে অসুবিধা হয়, তাহলে তাদের আরেকটা বাঘের ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবেন এই বাঘেদের অবস্থা মাঝে মধ্যে কীরকম হয়। বেচারা চিতাবাঘ জল খেতে নেমেছিল, জলের মধ্যে নিজের ল্যাজটা নড়ছে দেখে মাছ টাছ ভেবে ধরতে গিয়ে নিজের ল্যাজটাকেই কামড়ে ধরেছে, আর সেটা নিয়ে টানাটানি করছে। রাজনৈতিক বাঘেদেরও কি সেই অবস্থা, বা রাজনৈতিক পার্টির? দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু রাগঢাক না করেই গত মাসে বুঝিয়ে দিয়েছিলেন, মাথা ঠিক থাকলে ওই লেজার পোর্শনের ছটফটানিতেই, মানে বেপরোয়া খাওয়া খাইতেই নাকি ভোট কমেছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শহরাঞ্চলে। এবার তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই হুঁশিয়ারির পরেও আর কি তৃণমূলের লেজায় তো বিশেষ তাপ উত্তাপ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না। সেই জন্যই কি এখন সরকারকে, মানে শাসক দলকে আর কি, নিজেদের লেজাটাকেই নিজেদের কামড়াতে হচ্ছে। বাঘটাও যেমন মাছের বদলে নিজের ল্যাজ ধরে খানিকটা সময় টানাটানি করছিল, দোটানায় ছিল, দেখে অবশ্য মনে হচ্ছিল যে খাবে না উগরবে, সেটা বুঝতে পারছিল না। তৃণমূলকে দেখেও কিন্তু মনে হচ্ছে তারাও বুঝতে পারছে না যে এক্স্যাক্ট কী করবে, কতটা করবে। মজা কি জানেন, সেই সুযোগে জমির বাইরেও বাঘেরা নতুন নতুন জায়গায় তাদের পায়ের ছাপ ফেলছে, আর আমরা তেমন কিছু পায়ের ছাপ দেখতে পেয়েছি, আপনাদেরও দেখাবো। কারণ সময় মতো বাঘ বন্দি করতে না পারলে বাঘের পেটে যাওয়ার ভয় আছে। আমাদের তো আর ওই গুপি বাঘার মতো ভূতের বর নেই যে বাঘকে একদম গান গিয়ে হিপনোটাইজ করব। আমাদের বরঞ্চ কিছু কথা আছে, যে কথায় ওই বাঘেদের আক্কেল গুরুম যদি হয় তাহলে হয়তো বেঁচে গেলেও যেতে পারি। তাই চলুন সেই কথাগুলো বলেই ফেলি, যে কথাগুলো এই মুহূর্তে, মানে যেখানে বাঘের ভয় সেখানে আজ না বললেই নয়। ঠিক এরকম পরিস্থিতি হয়েছিল 2012-13 সালে। মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী, আর পরের পর দফতরে তখন দুর্নীতির অভিযোগ উঠছে। একটা সময় এমন হয়ে গেছিল যেখানেই দুর্নীতি সেখানেই কেন্দ্রীয় মন্ত্রিসভা, রেলমন্ত্রী নিয়োগ করাটা পর্যন্ত একটা সময় দুষ্কর হয়ে গেছিলো, জানেন তো। আর এখন তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি দেখুন, যেখানে গোলমাল সেখানেই তৃণমূলের কোনো না কোনো নেতার যোগসূত্র পাওয়া যাচ্ছে। দুটো জায়গা রয়েছে যেখানে কিন্তু এখনও তৃণমূল নেতার কোনো যোগসূত্র মেলেনি। একটা হচ্ছে ডাকাতি, যার দায় বিহার ঝাড়খণ্ডের ঘাড়ে আউটসোর্সিং করে দিয়েছেন রাজ্যের নেতারা। আর দুই হচ্ছে গণপিটুনি, যেটা দায়িত্ব নিয়ে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন আমাদের রাজ্যের কয়েকজন উগ্র মানুষ। বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা। দেখুন, ভাঙড়ে লাশ পড়া সাম্প্রতিককালে নতুন কিছু না, আমরা মাঝে মধ্যেই ওখানে সমস্ত মৃত্যুর খবর পাই। পঞ্চায়েত নির্বাচনে ভাঙড় দেখিয়েছে যে মানুষকে মেরে ফেলা কতটা সহজ। শান্তি ফেরাতে ওই ভাঙড় থানাকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। এবার এই ভাঙড় থানা থেকে কিছুটা দূরেই আজগর মোল্লার দেহটা উদ্ধার হয়েছে। তাকে নাকি চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। ফুলবাড়ির আজগর ভোরবেলা ভাঙড় বাজারে এসেছিল। বাজারে গত কয়েকদিন ধরে চুরি হচ্ছিল, রাত পাহারাতেও কাজ হয়নি। চোর ধরতে গোপনে বাজারে নজর রাখছিলেন কয়েকজন, তাই ভোরে আজগর পৌঁছতেই তাকে ধরে ফেলা হয়। একটা দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে আজগরকে খুঁটির সঙ্গে বাঁধা হচ্ছে। সেই ফুটেজের ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন মোতাবেক তাদের শাস্তি হবে। আজগর মোল্লাকে উদ্ধারের পরেও কিন্তু দীর্ঘক্ষণ জায়গাটা ঘিরে রাখেনি পুলিশ, তাতে ফরেন্সিক প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা ছিল।
TV9 বাংলা কাল সেই খবর দেখানোর পরেই কিন্তু পুলিশের টনক নড়ে, জায়গাটা গিলে ফেলা হয়। অর্থাৎ মৃত্যুর তদন্তে গোড়া থেকেই পুলিশের তরফে একটা ঢিলেমি ছিল। এখন তারা সেটা স্বীকার করুক চাই না করুক, সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের প্রশ্ন তিনটে জায়গায়। প্রথমত প্রশ্ন হচ্ছে যে বাজারে চুরি হচ্ছিল, স্থানীয়রা পাহারা বসালো, থানার নজরদারি কোথায় ছিল? দ্বিতীয় প্রশ্ন, থানার 200 মিটারের মধ্যে ভোরবেলা একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো, থানায় যারা ছিলেন তারা কি জেগেছিলেন? তৃতীয় প্রশ্ন, ভাঙড় থানা কলকাতা পুলিশের আওতায় এখন, এই যদি পুলিশের পারফরমেন্স হয় তাহলে কলকাতার মানুষ কি নিরাপদ? এই এতগুলো কথা কেন বলছি জানেন? তার কারণ এই গণপিটুনির অভ্যেসটা হিস্টিরিয়ার মতো ছড়াচ্ছে। প্রথম শোনার পর থেকে পরপর দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রত্যেক দিন কেউ না কেউ এরকম গণপিটুনির শিকার হয়ে যাচ্ছেন। এবার কোনদিন আমি, আপনি, যে কেউ যে কোনো জায়গায় এরকম গণপিটুনির শিকার হয়ে যেতে পারি, কারোর কিচ্ছু করার থাকবে না। এটা কেন হচ্ছে বলুন তো? এই যে পর 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 একটা জিনিস শুরু হলে হতেই থাকে, সেটা কাকতালীয় নাকি কেউ কেউ বসে থাকে, সুযোগের সদ্ব্যবহার করে, আর সেই জন্যেই চারপাশটা এরকম নিরাপত্তাহীন হয়ে যায়? দেখেন, এর আগে আমরা বহুবার থানাকে জানিয়েছি, কলকাতা পুলিশ আসার পরেও জানিয়েছি আমরা, যে বাজারে প্রতিনিয়ত মানে কারুর টিনের চাল খুলে ঢুকছে দোকানের ভিতরে, কারুর হচ্ছে যে রড বার হয়ে রয়েছে রডগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। মানে এই ছিচকে চোরের জন্য বাজারের ব্যবসায়ীরা কিন্তু সত্যিকারের বহুদিন ধরে সমস্যায় রয়েছে। তো একটা এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, পাশাপাশি যে চুরির ঘটনাটা লাগাতার হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, এটাও যাতে বন্ধ হয়। ওই ছেলেটির নাম হচ্ছে আজগার। সে এমনি হেরোইনের নেশা করত এবং সে শারীরিকভাবে অসুস্থও ছিল। তো সে মতো অবস্থায় সে এরকম চুরি টুরি করে বিভিন্ন জায়গায়, এরকম আমরা মানে গ্রামের লোক হিসেবে আমরা যেটুকু জানি। তো সেই তার মানে মৃতদেহ ভাঙড় বাজারে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে যথারীতি বাড়ির লোক নিয়ে বাড়িতে চলে এসছে। তারপরে পুলিশ প্রশাসন এসেছে। পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব নিয়ে তারা পোস্টমর্টম করিয়ে তারা দেখবে যে এটা আসলে কিভাবে মৃত্যু হয়েছে। চোপড়া, এদিকে কলকাতা, সল্টলেক, তারকেশ্বর, ঝাড়গ্রাম, ভাঙড়, সর্বত্র এটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই, আইনের উপর মানুষের ভরসা চলে গেছে, পুলিশ অপদার্থ। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো 29খানা সিট পেয়েছেন লোকসভাতে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আর বিন্দুমাত্র বিশ্বাস নেই। মানুষ চাইছে না এই সরকার থাকুক, সেজন্য পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস নেই, আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। বিষয়টি একেবারে সমর্থনযোগ্য নয়। আপনারা জানেন যে আমাদের সরকার ইতিমধ্যে 2019-এ মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে একটা বিধানসভায় বিল পাস করেছে, কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মহামহিম রাজ্যপাল সেই বিলটা নিয়ে এখনও তিনি খেলা করছেন, সেই জন্য সেই বিলটা এখনও রাজ্যপালের অনুমোদন পায়নি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিকভাবে এবং আমরা দলগতভাবে বারবার বলেছি, এই ধরনের কাজ সমর্থন করি না, এবং যে বা যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত যদি তৃণমূলের সাথেও কেউ যুক্ত থাকে তাদেরকেও যে রেহাই করা হয় না, তার প্রমাণ দেখেছেন চোপড়ার ক্ষেত্রে, তার প্রমাণ দেখেছেন জলপাইগুড়ির ক্ষেত্রে। তার মানে ঘুরে ফিরে আঙুলটা সেই রাজ্য প্রশাসনের দিকেই উঠছে। মাদকের নেশা আর নেশাগ্রস্তদের চুরি, বিশেষ করে লোহার জিনিস চুরি, এটা তো রাজ্যে মহামারীর মতো ছড়িয়েছে। গণপিটুনিতে কাউকে মেরে ফেলাটা কোনো মতেই মেনে নেওয়া যায় না, কিন্তু মানুষ প্রশাসনের ওপর আস্থা হারিয়ে আইন হাতে তুলে নিচ্ছে, এই যুক্তিটাও তো একেবারে ডাস্টবিনে ফেলে দেওয়া যাচ্ছে না। আজ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক নাবালক খুব জোর বেঁচে গেছে। সোনাময়ী হাটে মোবাইল চুরি করতে গিয়ে ওই কিশোর হাতে নাতে ধরা পড়েছে বলে অভিযোগ। এবার তাকে দাসপুর থানার হাতে তুলে দেয় জনতা। তাকে বিশেষ মারধর করা হয়নি, যদি হতো তাহলে করণীয় কি? নাবালককে বাঁচানো আর পুলিশের হাতে তুলে দেওয়া, তাই তো? তাই কি সব জায়গায় হচ্ছে? আজ হাওড়ার একটা ঘটনা আপনাদের বলি, অদ্ভুত। মানে পরপর যে ঘটনাগুলো সামনে আসছে না, এত বৈপরীত্যে ভরা এবং এত সহজে মানুষজন মানুষ বলে নিজেদের পরিচয় দেওয়ার অধিকারটা হারিয়ে ফেলছে, আশ্চর্য হয়ে যাচ্ছে জানেন তো। আজ হাওড়ায় জাস্ট ভাড়া দেওয়া নিয়ে
ভাড়া দেওয়াও না, ভাড়া নেওয়া নিয়ে, মানে কত ভাড়া হবে তাই নিয়ে এক রিক্সা চালকের সঙ্গে একজন যাত্রীর একটুখানি বচসা হয়েছিল। সে ভদ্রলোক ভাবুন, নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তিনি যাচ্ছিলেন হাসপাতালে চেক আপ করাতে, মাঝখানে রাস্তায় বেশ খানিকটা জল জমেছিল, তিনি সেইটা ওই অবস্থায় স্ত্রীর ওইভাবে পেরোতে পারবে না, তাই একটা রিক্সা চালককে ডেকেছিলেন। ভাড়া নিয়ে দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়, মধ্যে কথা, এটা তো আপনার আমার রেগুলার বেসিসেই হয়, ভাড়া উল্টোপাল্টা চেয়ে বসলে হয়তো মেনে নিতে পারেন না, তো তারপর যা হয় আর কি, উনি ওই রিক্সায় না গিয়ে অন্য রিক্সায় স্ত্রীকে তুলে নিয়ে এগোতে গেছিলেন। এই আগের রিক্সা চালক সে ওই ভদ্রলোকের হাতে, মোহাম্মদ দুলালী, তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, নাড়ি ভুড়ি বেরিয়ে ভদ্রলোককে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারা গেছে স্ত্রীর চোখের সামনে, অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের সামনে। একটা জাস্ট ভাড়া নিয়ে গন্ডগোল, একটা লোক তাকে খুন করে দিল। ভাবতে পারেন কোন জায়গায় চলে গেছে গোটা বিষয়গুলো, এত জল ভাত হয়ে গেছে, এত সহজ হয়ে গেছে, কেউ কিছু ভাবছে না, যে পারছে হাতে আইন তুলে নিচ্ছে, এবং কিছু মানুষ চোখের সামনে দেখেও কিছু প্রতিবাদ করছেন না। এটা কি তাদের দোষ দেওয়া যায়? কেন বলছি? কারণ আজ যে ঘটনাটা সামনে এসছে, তারপর আর কেউ সাহস করে এই সমস্ত দেখলে প্রতিবাদ করতে যাবে? কেন যাবে? চোপড়ায় ওই যে আপনাদের দেখিয়েছিলাম এক যুগলকে ফেলে পেটানোর ঘটনাটা, সেই হাতে এক বাঁচ কঞ্চি নিয়ে নীতি পুলিশি বেধড়ক পেটাচ্ছে এবং চারপাশে লোকজন ভিড় করে দাঁড়িয়ে দেখছে। সেই ঘটনাটা একটা নাটকীয় মোড় নিয়েছে, জানেন তো। ওই যে তালিবানি শাস্তিটা দেওয়া হলো না, আমরা দেখেছিলাম যে সালিশি আদালত ওই বিধান দিয়েছিল, আর তারপর ওই তালিবানি কায়দায় ওই মহিলার ওই তরুণকে মারধর করছিল তাজমুল হক নামে এক বাহুবলী শাসক নেতা। সে তো তাকে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে পুলিশ গ্রেফতার করে, শতপ্রণোদিত মামলা দায়ের করে। আজ কি জানা গেছে জানেন? সব থেকে ইন্টারেস্টিং, এরকম জীবনে দেখিনি। আর জানা গেছে ওই নির্যাতিতা মহিলাও অভিযোগ দায়ের করেছেন থানায়। ভাবছেন তো এতদিনে তাহলে সাহস পেয়েছেন নিশ্চয়ই। ওই তাজমুল মানে জেসিবির বিরুদ্ধে নিশ্চয়ই বেশ পুরো গোটা বিষয়টা তিনি এগিয়ে এসে অভিযোগ নথিভুক্ত করেছেন, এবার নিশ্চয়ই শাস্তি পাবে। না, তাজমুলের বিরুদ্ধে কোনো অভিযোগই তিনি দায়ের করেননি। তিনি অভিযোগ দায়ের করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য আর সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। ভেবাচাকা খেয়ে গেছেন তো, কোথার থেকে কি এদের বিরুদ্ধে, কোথায় কেন? একজন দিল্লি, একজন ত্রিসীমানায় নেই, কেউই ত্রিসীমানায় নেই, তারা কেন অভিযুক্ত? কারণ তারা ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, সেই জন্যই তার বিরুদ্ধে ওই মহিলা গিয়ে নাকি কমপ্লেন জমা দিয়েছেন। বিশ্বাস করুন, এতদিন ধরে সাংবাদিকতা করছি, ঘটনা যে এই রকম দিকে টার্ন নিতে পারে দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। ভাবুন, 30শে জুন যখন ওই চোপড়া থানায় নির্যাতিতা গিয়েছিলেন, আমরা ভেবেছিলাম কি যে পুলিশ তার বয়ান রেকর্ড করতে ডেকেছে। তিনি যে সেলিম আর মালব্যর বিরুদ্ধে অভিযোগ করতে থানায় গেছিলেন, সেটা কি করে বুঝবো বলুন তো? যে ফেলে পেটালো তার বিরুদ্ধে কোনো নির্যাতিতার কিন্তু কোনো অভিযোগ নেই। যারা তার নির্যাতনের প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে কেস ঠুকে দিলেন। কি অসাধারণ না? কোথাও গিয়ে তার মানে তিনি যে ওইভাবে অত্যাচারিতা হচ্ছিলেন, নির্যাতিতা হচ্ছিলেন, এরপর এরকম ঘটনা দেখলে প্রতিবাদ করার আগে কিন্তু ভাবতে হবে, ওনাকে গিয়ে আগে একটু জিজ্ঞেস করি, আচ্ছা আপনি নির্যাতিতা কি আপনার লাগছে না আপনার ভালো লাগছে, তারপর আপনি ঠিক করবেন বা একটু প্রতিবাদ করব, এটা জিজ্ঞেস করতে পারেন। এরকম জায়গায় প্রতিবাদ করব, কিছু মনে করবেন না তো? অদ্ভুত। হ্যাঁ, একটা জনপ্রিয় নারীবাদী লেখিকার তার বইয়ে এরকম একটা গল্প লিখেছিলেন, জানেন তো। বাড়ির ভেতর থেকে তিনি যাচ্ছিলেন, যেতে যেতে একটা বাড়ির ভেতর থেকে এক মহিলার আর্তনাদ শুনে দরজা ঠেলে ঢুকেছিলেন। তো তাকে ঢুকতে দেখে সেই মহিলা দেখেছিলেন যে তাকে, সেই মহিলাকে ধরে তার স্বামী বেধড়ক পেটাচ্ছে। কিন্তু এই মহিলা যখন, লেখিকা যখন ঢোকেন, তখন ওই মহিলা নাকি তাকে বলেছিলেন, আমার স্বামী আমাকে পেটাচ্ছে, আপনার কি?
ঠিকই তো, কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন যে নির্যাতিতার সঙ্গে দেখা করলো, তাদের কাছেও কি নির্যাতিতা সেলিম মালব্যর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন? নির্যাতিতার সঙ্গে যে তরুণকে মারধর করেছিল তাজমুল, তার মার কথাটা মনে পড়ছে এখন। সেদিনই আমরা শুনেছিলাম তার মাও কিন্তু তার ছেলেকে যে মারধর করা হয়েছে ওরকমভাবে তার ব্যাপারে কোনো কথা বলেননি। তার যাবতীয় অভিযোগ কোথায় ছিল? ওই ভিডিওটা যারা ভাইরাল করেছিল তার বিরুদ্ধে। হচ্ছে এটা কি বলুন তো? এটাই কি স্বাভাবিক? এটাই কি হওয়ার কথা? নাকি গোটা বিষয়টায় আমরা যেরকম স্বচ্ছন্দে ওই নির্যাতিতার দিকে আঙুল তুলছি, ব্যাপারটা অত সহজও নয়। চোপড়া মামলায় নতুন মোড়। নির্যাতনকারী জেসিবির বিরুদ্ধে নিজে থেকে অভিযোগ দায়ের করেননি নির্যাতিতা, উল্টে ভিডিও পোস্ট করে সম্মানহানি করার অভিযোগ তুলে দুই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের চোপড়ার নির্যাতিতার। একজন বিজেপির অমিত মালভিয়া, অন্যজন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তৃণমূলের চাপে অভিযোগ দায়ের বলছে বিরোধী পক্ষ। নতুন মোড় বলছি কেন? বুঝতে হলে ঘটনা প্রবাহে নজর রাখতে হবে। 28 জুন চোপড়ার লক্ষ্মীপুরে প্রকাশ্য রাস্তায় নারকীয় অত্যাচার চলে যুগলের ওপর। সালিশি সভায় একেবারে তালিবানি কায়দায় অত্যাচার। 30 জুন দুপুর পর্যন্ত থানায় নির্যাতনের কোনো অভিযোগ দায়ের হয়নি। সংবাদ মাধ্যমে খবর দেখানোর পর টনক নড়ে পুলিশের। শতপ্রণোদিত মামলা দায়ের করে জেসিবিকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর 1 সপ্তাহ কেটেছে, এখনো নিজে থেকে অভিযোগ দায়ের করেননি নির্যাতিত তরুণ বা তরুণী। অথচ 30 জুনই অমিত মালভিয়া ও মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগ পেয়ে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। তৃণমূলের চাপেই নির্যাতিতার এই মামলা এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন মালভিয়া। সেলিমের নিশানাতেও তৃণমূল। নির্যাতিতাদের ভয় দেখানোর অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও নির্যাতিত তরুণের মা ভিডিও যিনি করেছিলেন তাকেই কাঠগড়ায় তোলেন, বরং নির্যাতনকারীদের বিরুদ্ধে নরম ছিলেন। আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি। ওর শাস্তি চান না আপনি? যে মেরেছে না না না, ও আমি তো জানি কেনা, চিনি কেনা। বিরোধীদের অভিযোগ নস্যাৎ তৃণমূলের। ভিডিও পোস্ট করার জন্য বেছে বেছে তৃণমূল বিরোধী দুই নেতার বিরুদ্ধেই কেন অভিযোগ? নির্যাতিতাকে কি রাজনৈতিক বড়ে বানানো হলো? উঠছে সেই প্রশ্ন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। একটা জিনিস বুঝতে পারলেন তো, যে এখন থেকে সোজা সাপটাভাবে যে জিনিসগুলো আপনার চোখের সামনে আসবে, যে জিনিসটা আপনার সহজেই মনে হবে যে এটার কারণ নিশ্চয়ই এটা, আসলে সেটার কারণ সেটা নয়। একটু বেঁকাভাবে ভাবতে শিখুন। আজকে সময়টা বড্ড বেঁকা, জানেন তো, বড্ড ঘোর প্যাচে। সহজভাবে কোনো কিছু হয় না, সোজা রাস্তায় কোনো কিছু চলে না। কেন বলছি? সবটার মধ্যে দেখবেন এরকম ভাঁজ, অনেকগুলো রাস্তার বাঁক রয়েছে। সেখানে গিয়ে কিন্তু রাস্তা হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। চোখ কান খোলা রাখলে এই বাঁকগুলো চোখে পড়বে আর কি। দেখুন, ওই নির্যাতিতা তিনি নির্যাতনের শিকার হন কবে? 28 জুন। ভিডিওটা ভাইরাল হয় কবে? 30 জুন। 30 জুন বিকেলে শতপ্রণোদিত মামলায় জেসিবি বা তাজমুল হককে গ্রেফতার করা হয়। আর অমিত মালব্য আর মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআরটা কবে? টাইম দেখাচ্ছে 1 জুলাই রাত 12:05। মানে আমাদের হিসেব ধরলে, নর্মাল কোর্সে আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে ভাবি, তাতে ওই দিনই, যেদিন ওই নির্যাতিতার ক্ষেত্রে ওই যেখানে শতপ্রণোদিত মামলাটা দায়ের করেছিল পুলিশ, মানে 30 জুন, সেদিনই বেশি রাত্রিরে মোহাম্মদ সেলিম আর অমিত মালব্যর বিরুদ্ধে এই অভিযোগটা তারা দায়ের করেছেন, এই নির্যাতিতা। কিন্তু মজাটা কি জানেন? হিসেবের মানে ইংরেজি মতে তখন তো আর 30 জুন নেই, 12:05 হয়ে যাওয়া মানে 1 জুলাই হয়ে গেছে। এবার কেন এরকম ডেটের কথাটা নিয়ে এত টানাটানি করছি?
এটা বুঝতে চাইছেন তো? আপনারা তো ভাবছেন যে এই যে মানে যারা শেয়ার করেছিলেন তাদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হলো, এটাই কি অবাক হওয়ার জন্য যথেষ্ট নয়? এটাই কি যথেষ্ট নয় ঘোরপ্যাচের জন্য? আরও ঘোরপ্যাচ করার কি দরকার? মানে কেন এই 30শে জুন আর 1লা জুলাই নিয়ে টানাহেঁচড়া করছে? কারণ আছে। মানে জেসিবিকে গ্রেফতারের মাত্র কয়েক ঘন্টা পর মোহাম্মদ সেলিম আর মালব্যর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে অনেক ফারাক আছে। সেই ফারাকটা বুঝলেই বুঝবেন রাত 12টার পরেই মামলাটা রুজু হলো কেন। এটা আর কি ধরে নিতে পারে একটা কার্যকারণ সম্পর্ক। আসল কারণ সত্যি সত্যি সেটা নাও হতে পারে, কারণটা কি সেটা পুলিশ জানে। কিন্তু রাত 12টা পেরিয়ে যাওয়ার পর অভিযোগ দায়েরের ফল কি হলো জানেন? তাজমুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো ইন্ডিয়ান পেনাল কোডের ধারায়, কারণ 30শে জুন পর্যন্ত আইপিসি কার্যকর ছিল। আর মালব্য আর সেলিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ধারায়, কারণ রাত 12টার পর থেকে যখনই 1লা জুলাই শুরু হলো আর 1লা জুলাইয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ওই ন্যায় সংহিতা কার্যকর হওয়াটা। এবার দেখতে হবে যে ন্যায় সংহিতার ধারাগুলো ইন্ডিয়ান পেনাল কোডের চেয়ে বেশি ধারালো ছাড় কিনা, অন্তত এই ক্ষেত্রে। নইলে ওই বারবার ওই টাইম পেরোনোর কারণটা খোঁজাটা মনের মধ্যে কিন্তু খচখচ করবে। কোনো লাভ হবে না। তৃণমূল ভয় দেখিয়ে পুলিশকে দিয়ে হামিদুরকে দিয়ে ভয় দেখিয়ে করেছে, এবং তৃণমূলের তাজামুল যা করেছে গোটা পৃথিবীর লোক ছবিতে ভিডিওতে দেখেছে, চলমান ছবি। বাপ বাপ বাপকেও ছাড়ে না। আমি চিফ সেক্রেটারিকে লিখেছি কোচবিহার এবং চোপড়ার ঘটনা সিবিআই চাই। চিফ সেক্রেটারি সিবিআই না দিলে আইনের দ্বারস্থ হব। উনি মনে করেছেন মোহাম্মদ সেলিমকে এফআইআর করে দিয়ে ভয় দেখাবেন? শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, পচা মাছের দুর্গন্ধ বেরোচ্ছে। এটা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর। যেখানে মানুষের কণ্ঠস্বরকে রোধ করা হয়, সেখানে নির্যাতিত যে হচ্ছে, যে আক্রমণ যার উপরে হচ্ছে, সে যাতে কণ্ঠ সোচ্চার না করে সেই নির্যাতিতাকে দিয়েই অভিযোগ করাতে হবে। তাতে লাভ হচ্ছে একটাই, যে তাকে কিছুটা পুরো ঘর দেবে, টাকা দেবে, 100 দিনের কাজ দেবে, কিছুটা দেবে, লোভ বা ভয় অন্তত পাড়ায় থাকতে দেবে, বা যে সম্পর্ক নিয়ে ওদের আপত্তি ছিল সেই সম্পর্কটাকে মেনে নেবে। যে মহিলা, তার তো অধিকার আছে তার বক্তব্য জানিয়ে তার দৃষ্টিভঙ্গিতে তার মতো করে আইনের কাছে যাওয়ার। গেছেন পুলিশ, তার ভূমিকা নিগৃহীতার বক্তব্য শুনেছে, যা করার করেছে, এবং তারপর যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের যদি আইনসম্মতভাবে যা যা বলার আছে তারা মামলার সংশ্লিষ্ট পর্যায়ে বা স্টেজে সেগুলো তারা বলবেন। সামাজিক অপরাধ এর বিরুদ্ধে কাজ করতে হবে, কিন্তু এই সামাজিক অপরাধ কিভাবে ঘটেছে ইনভেস্টিগেশনটা করতে দিতে হবে। আপনি ইনভেস্টিগেশনের আগেই এর মধ্যে রাজনীতি নিয়ে চলে আসছে। অনেকগুলো ঘটনা দেখা গেছে যে কোনো পারিবারিক ব্যাপার থাকতে পারে, অন্য কোনো বিষয় থাকতে পারে, সেখানে রাজনীতি এনে রাজনৈতিক দল ধর্ষণ করছে, বাংলাকে এইভাবে কালিমালিপ্ত করছে। খুবই আনফর্চুনেট। কোনটা যে আনফর্চুনেট, আমরা শুধু একটা জিনিস বুঝতে পারছি জানেন তো, যে আপনারা যদি রাজনীতিক একবার হতে পারেন না তাহলে আর কোনোদিন কোনো কিছুতে অবাক হবেন না। মানে রাজনীতিক হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে কোনো কিছুতে অবাক হওয়া চলবে না। অথচ দেখুন এই চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তিনি বলেছেন যে সেই সময় বলেছিলেন মহিলা আর ছেলেটি অন্যায় করেছে তাই শাস্তি পেয়েছে। তার মনে হচ্ছে ওই যেটা বললেন আর কি, যে কুণাল ঘোষ যার যেটা মনে হবে তারা তো সেটা বলবেনই, অধিকার রয়েছে। তা হামিদুর রহমানের সেটা অধিকার ছিল, তার মনে হচ্ছিল ছেলেটি এবং মেয়েটি যারা মার খেয়েছিল আর কি, নিগৃহীত হয়েছিল তারাই অন্যায় করেছে তাই শাস্তি পেয়েছেন। তিনি বলেছেন। নারী আর শিশু কল্যাণ মন্ত্রী বলেছেন যে পারিবারিক ব্যাপারেও রাজনীতি ঢুকে পড়ে ধর্ষণ করছে, এই সমস্ত ব্যাপারগুলো বলেছেন। দেখুন এগুলোর কোনটার সাথে যে কোনটার কি সম্পর্ক রয়েছে এটা না সিরিয়াসলি রাজনৈতিক নেতারাই বলতে পারবেন। এগুলো আমাদের স্বাভাবিক বুদ্ধিতে মাঝে মধ্যে ব্যাখ্যাও করতে পারি না জানেন তো। আমাদের শুধু প্রশ্ন করতে পারি যে ভোটের মুখে ব্যাপার স্যাপারগুলো সব বদলে যাচ্ছে নাকি। যদি পারিবারিক ব্যাপারই হয়, কোনো মহিলাকে
পারিবারিক ব্যাপারে রাস্তায় ফেলে পেটানোর অধিকার জন্মায় কি? রাস্তা ছেড়ে দিন, ঘরের মধ্যে পেটানোর অধিকার জন্মায় কি? তাহলে তো ওই ন্যায় সংহিতায় যে নারী নিগ্রহ বিরোধী ধারাগুলো রয়েছে সেগুলো রাখা হলো কেন? যখন চেঞ্জ হয়েছিল, আজকের দিনে যখন ধ্যান ধারণা বদলে গেছে, এগুলোকেও অ্যালাউ করে দিলেই হতো। দেখুন, এই ধরনের টুইস্ট না, মানে কাহানি মে টুইস্ট, এই যা দেখছি এগুলো সচরাচর কিন্তু ভোটের মুখেই বেশি করে আছে, জানেন তো। দেখুন সন্দেশখালিতে, সেখানে যেরকম স্টিং অপারেশনের আত্মপ্রকাশ হয়েছিল ওই ভোটের মুখে, আর তার সঙ্গে সাজানো তত্ত্বের যা অবতারণা ঘটেছিল, কিন্তু সেই স্টিং অপারেশন সেটাও কিন্তু ভাইরাল হয়েছিল। অপারেশনটা কে কেন করেছিল সেটা এখনও জানা যায়নি, তবে ভোট মিটলেও সন্দেশখালি কিন্তু ঠান্ডা করা যাচ্ছে না। এটা এখন রাজ্যকে জ্বালাবে বুঝতে পারছি। সিবিআই তদন্ত যেটা ওখানে শুরু হয়েছিল সেটা চলবে, রাজ্য চায়নি, তাই জন্য তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যাতে ওই তদন্ত স্থগিত হয়, সেটাকে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সন্দেশখালীর সিবিআইয়ের মামলা আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিল, এ তো হওয়ার কথাই ছিল, কারণ একটা অপরাধ যদি হয় সংগঠিতভাবে দীর্ঘদিন ধরে মুক্তাঞ্চল তৈরি করে, স্মাগলিং বলো, বেআইনি অস্ত্র কারবার বলো, তারপরে নারী নির্যাতন বলো, জমি দখল বলো, সরকারি টাকা নয় জনগণের টাকা খরচ করে সরকার কেন অপরাধীকে বাঁচানোর জন্য তদন্তকে লোপাট করার চেষ্টা করবে? সিবিআই তদন্ত এটা হোক, কোনো অসুবিধা নেই। বিভিন্ন স্টিং অপারেশনসগুলোও যাতে আসে, যেটা এসছে অ্যাজ এভিডেন্স সোশ্যাল মিডিয়াতে, সেটাও যেন কর্ণপাত না করে। সুপ্রিম কোর্ট যা বলেছে তার উপরেই কাজ হবে। আজকে বাংলার মানুষ জেনে গেছে যে ওই একটি মানুষ যাকে বাঁচাবার আপনি চেষ্টা করছেন তার পিছনে বড় মাথাটা কে। যদি সিবিআইয়ের হাতে তদন্ত থাকে তাহলে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে জেরা করবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে কাস্টডিতে নেবে? সুপ্রিম কোর্ট তো সিবিআই বলে খালাস। আচ্ছা, রাজ্য কি কাউকে বাঁচানোর চেষ্টা করছে? এই প্রশ্নটা আমরা করছি, এটা সুপ্রিম কোর্ট করেছে ওই সন্দেশখালী মামলায়। আর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির আগে মানুষের স্বার্থ দেখেন। জ্যোতি বসুরা পার্টিকে মানুষের আগে রাখতেন। এই দুটো একসঙ্গে তিনি তুলে ধরেছেন। এবার তিনটে জিনিসকে একসঙ্গে পরপর সাজান, তাহলে দুটো প্রশ্ন উঠবে। মানে প্রথম দুটো প্রসঙ্গ পাশাপাশি রাখলে একটা ঝটকা লাগবে, এবং তৃতীয় প্রসঙ্গটা অর্থাৎ জ্যোতি বসুর প্রসঙ্গটা যদি আসে একসঙ্গে দেখেন, তাহলে গোটা ব্যাপারটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট লাগবে যে কোথাও গিয়ে, এটাও তো ভোটের বাজার, তার আগে আর কি, যে কোথাও গিয়ে ওই পার্টিটা এরকম, ওই পার্টির নেতা এরকম, এই আমাদের নেত্রী এরকম একটা তুলনামূলক বিশ্লেষণ লাগবে। আর তারপর মনের মধ্যে একটা প্রশ্ন উঠবে যে হঠাৎ জ্যোতি বসু কোত্থেকে এলেন। মানে ঠিক যেরকম অমিত মালব্য বা মোহাম্মদ সেলিম ওই চোপড়ার ঘটনা ত্রিসীমানায় ছিলেন না, অথচ তারা অভিযুক্ত হয়ে গেলেন, ঠিক সেই রকমভাবে যে এই মুহূর্তে তো জ্যোতি বসু কোনো কিছুতে নেই, তাহলে হঠাৎ তাকে টেনে আনা হলো কেন? আসলে রাজ্যের সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রীর আজ জন্মদিন, বিধানসভায় তার ছবিতে মালা দেওয়ার অনুষ্ঠান ছিল। অবিভক্ত ভারতে যে বিধানসভার প্রথম অধিবেশনে সদস্য ছিলেন জ্যোতি বসু, যার ছেঁড়া জামা পরে বিধানসভায় ঢোকা এখনও রাজ্য রাজনীতির একটা অবিস্মরণীয় ঘটনা। তিনি মৃত্যুর 14 বছর পর সেই বিধানসভায় নিজের জন্মদিনে এই ধরনের মূল্যায়নের মুখে পড়বেন, এটা কখনো ভাবতে পেরেছিলেন জ্যোতি বসু যে তিনি মানুষকে কিভাবে দেখতেন সেটা এত বছর পর তার জন্মদিনে কাটাছেঁড়া হবে? আসলে সমস্ত কিছুই আজকের দিনে না সব সম্ভব। আমি দেখেছি যদিও যেভাবে আমাদের রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। মানবিক মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের দৃষ্টিভঙ্গি যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে, উনি চান মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে। ওরা যেমন পার্টিটাকে গুরুত্ব দিতেন যে সিপিএম পার্টি আগে থাকবে, তারপর মানুষ, তারপর উন্নয়ন,
কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত, যে আগে মানুষ তারপর দলীয় যা রাজনীতি আছে। আচ্ছা, একজন তিনি প্রশাসক ছিলেন, তিনি বিধায়ক ছিলেন, তিনি সংসদ রাজনীতিতে দীর্ঘদিন ধরে একেবারে ব্রিটিশ জমানা থেকে স্বাধীন ভারতে সবচেয়ে বেশি বড় সময়কার রেকর্ড সেই এই বিধানসভায় ছিলেন। তাহলে সেখানে দাঁড়িয়ে তাকে যদি সম্মান জানাতে হয়, স্পিকার সে সম্মান জানাতে পারেন। তার জন্য তাকে মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করে অসম্মান করা কী মানে আছে? কেউ করে কখনো এই দেশটামি করে? আর এদের এই তৃণমূলের অভ্যাস হয়েছে, স্পিকার হয়ে গেলেও সে কোনো কথা কোনো সেন্টেন্স বলতে পারবে না তার মধ্যে মমতা ব্যানার্জির নাম যদি না গুঁজে দেয়। না না, এটা আবার একটা অন্য বিষয় আছে। দেখুন, আমরা কে বলেছেন কি বলেছেন সেগুলোর মধ্যে যাচ্ছি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করার জন্য এখনও ইয়ার্ড মার্ক হিসেবে বিবেচ্য হচ্ছেন কিন্তু জ্যোতি বসু। এটা ভেবে কিন্তু মোহাম্মদ সেলিমরা খুশি হতে পারেন আর কি। ও কত কেউ ছিলেন, বিধান রায় ছিলেন, বা কোথাও গিয়ে সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, অনেকেই তো ছিলেন। ঠিক তাদের সঙ্গে তুলনা করা যেতে পারতো, কিন্তু হয়নি, হয়েছে জ্যোতি বসুর সঙ্গে। দেখুন, যাই হোক, কে যে কেন কোন জিনিসটা করেন এটা একমাত্র তারাই জানেন। আজকাল সিরিয়াসলি সব কিছু পরিষ্কার করে বুঝে ওঠা যায় না, মানে কার্য, কারণ এবং পরিপ্রেক্ষিত এবং ক্ষেত্র, এই বিষয়গুলো কীরকম যেন গুলিয়ে যায় আর কি সবার। তাও এই পরিস্থিতিতে না, আজকের দিনে, এই মুহূর্তে, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের তো কিছু কিছু জিনিস ভাবতে হবে যেগুলো ওই সময়ের সাথে সঙ্গতিপূর্ণ। তো এই সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটা সতর্কবার্তা দিয়ে আজকে শেষ করব। আপনাদের একটুখানি জানাই, কলকাতা শহরে একটা নতুন ধরনের অপরাধ সামনে এসছে, জানেন তো? বাঘাযতীনের এক যুবক তার শিকার। ডেটিং অ্যাপের মাধ্যমে এক মহিলার সাথে ওই যুবকের আলাপ হয়েছিল, অনলাইনে ঘনিষ্ঠতা বেড়েছে। এবার একান্তে সময় কাটানোর টোপ দিয়ে ওই যুবককে ডেকেছিল তরুণী। প্রথমে পাটুলির গেস্ট হাউসে দেখা করেন দুজনে, তারপর যুবককে গল্ফ গ্রিনে একটা ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়, আর সেখানে তাকে আটকে রেখে 1 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। শেষ পর্যন্ত কি হয়েছে জানেন? ওই তরুণের মা 80,000 টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসছেন। পুলিশ যদিও মুক্তিপণের কথাটা সরকারিভাবে স্বীকার করেনি, কিন্তু অপহৃত তরুণের অভিযোগের ভিত্তিতে ওই গ্রেফতার হয়েছেন ওই মহিলা আর তার স্বামী। গল্ফ গ্রিনের ওই ফ্ল্যাটের মালিককেও গ্রেফতার করেছে পুলিশ। দেখুন, দুটো জিনিস মনে হচ্ছিল। প্রথম জিনিসটা যেটা মনে হলো সেটা হলো যে ওই মায়ের কথাটা ভাবুন তো, ছেলেকে ছাড়াতে গেছে, টাকা দিতে হয়েছে, হয়তো মুক্তিপণ দিতে হয়েছে, কিন্তু ছাড়াতে গেছেন, কোন কি করতে গেছিল ছেলে, সেই জায়গায় মাকে যেতে হচ্ছে। মাদের যে কি অবস্থা, কি আর বলবো। আসলে সময়টা গোলবেলে তো, ওই বললাম না, এখন ন্যায় নীতি এরকম অনেক কিছুই বদলে গেছে। অনেকেই ডেটিং অ্যাপের মাধ্যমে আজকাল মেলামেশা করে, এটা খুব স্বাভাবিক হয়ে গেছে। এটা যার যার ব্যক্তিগত চয়েস, কে কার সঙ্গে কিভাবে দেখা করতে যাবেন এগুলোর মধ্যে আমরা না হয় ঢুকলামই না, এটা প্রত্যেকের ব্যক্তিগত স্পেস। সেখানে হয়তো আজকের দিনের হিসেবে কারোর সত্যি নাক গলানো উচিত না, কিন্তু সতর্কতাটা থাকা দরকার। কারণ সময়টা তো একই সঙ্গে মানে এই যে প্রত্যেকটা লোক, এর স্পেস, ওর ব্যক্তিগত ব্যাপার, এটাতে ঢোকা উচিত নয়, এই লাইনগুলো এত মুশকিলের না। কোথাও যেরকম ঢুকে গণধোলাই দিয়ে দিচ্ছে, সেটাও কাঙ্ক্ষিত নয়। আবার একইভাবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো 4-5টা বুঝে শুনে, মানে যাই হোক আর কি, সবটার ক্ষেত্রে একটাই আমরা বলতে পারি, একটু পরিস্থিতিটা মাথায় রেখে, বাস্তব বুদ্ধিটা মাথায় রেখে একটুখানি কাজকর্মগুলো করুন, একটু সতর্ক হন, বিশেষ করে এই অনলাইন সম্পর্কিত বিষয়গুলোতে। এতে যে যতই আজকাল যাই করুন, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বলছি, অনলাইনে ঘনিষ্ঠতা হোক, পাবলিক প্লেসে দেখা করুন, আর কোনো রকম ব্ল্যাকমেলের সম্ভাবনা আছে কি না সেটা আগে নিঃসন্দেহ হয়ে নিন। আর যদি কোনো রকম সম্ভাবনা, মানে নিজের ফায়ারওয়ালটা, ওই আমাদের কম্পিউটার, মোবাইলে আজকাল আমরা অ্যান্টিভাইরাস রাখি না, এটা ফায়ারওয়াল ক্রিয়েট করে রাখি যাতে চট করে কেউ ঢুকে পড়তে না পারে, আমাদের বিপদে ফেলতে না পারে। মোদ্দা ব্যাপার হলো একটু সতর্ক থাকুন, সময়টা ভালো নয়।